হাই গাইজ, তো আজকে আমরা একটু ব্যবসাদারদের মতো প্রথমে কথা বলতে চলেছি। আমরা রোজ আপনাদেরকে বলি না, ভিডিও শেষে গিয়ে বলি সাবস্ক্রাইব করতে। আপনারা সাবস্ক্রাইব কেন করছেন না? আপনারা ভিডিও দেখছেন, আপনারা কমেন্ট করছেন, আপনারা বলছেন চ্যানেল ভালো লাগছে, তাহলে কেন সাবস্ক্রাইব করছেন না? কেন এখনো 6000-এ আটকে থাকবে সাবস্ক্রাইবার? আমরা কখনো নিজেদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলি না, মানে বলি, শেষে বলি। কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এই চ্যানেলটাকে গ্রো করুন, তাড়াতাড়ি 10,000 করে দিন। একটা রাউন্ড ফিগার দেখতে আমাদেরও ভালো লাগে। এই কদিন হলো স্টার্ট করেছি, তো আজকে আমি বলে দিলাম, প্রথমে একটু বিজনেসম্যানের মতো কথা বলে দিলাম। আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্টও আছে, সেটাও বলে দিই। সেটা হচ্ছে, যদি আমাদের 10,000 সাবস্ক্রাইবার পার হয়ে যায়, সাগর নীলকে আপনারা খালি গায়ে দেখতে পাবেন। চলো আমরা শুরু করি আমাদের টপিক। সাগর নীলকে খালি গায়ে দেখার জন্য অনেক মেয়েরা অপেক্ষা করছে। সাগর নীলের অনিল কাপুরের মতো যে বডিটা আছে, অনিল কাপুরের যেটা সেই 80s 90s এর বডিটা ছিল, সেটা দেখার জন্য লোক অপেক্ষা করে। মানে ভাবো, সাগর নীলে এখানে এত চুল আছে, তাহলে শরীরে কত চুল আছে। আচ্ছা, সাগর নীল আপনাদের দেখাবে। আপনারা 10,000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দিন, দেখাবে সাগর নীল। হ্যাঁ, তাড়াতাড়ি করে দিন, তাহলে দেখাবে সাগর নীল কতটা লোমশ হয়েছে। আমাকে বাজানো হয়েছে। এই খাদানের ট্রেলার এসে গেছে, চলো চলো খাদানের ট্রেলার নিয়ে কথা হবে। ট্রেলার কেমন লাগলো তোমাদের? আমার তো ট্রেলারটা ভালোই লেগেছে, ভালোই লাগলো। তোমার কেমন লাগলো? আমারও ভালোই লেগেছে। যেটা দেখলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে গল্পটাকে মেকাররা এখানে লুকিয়ে রাখতে চাইছে। মানে টিজারেও, ট্রেলারের মধ্যেও গল্পটা কিছুতেই রিভিল করছে না। যেটা আমরা ধরো জওয়ানের মতন সিনেমার ট্রেলারে দেখতে পাই, যে ওরা ট্রেলার অনেকটাই বড় সময়েরই আনে, কিন্তু তারপরেও গল্পটা প্রেডিক্ট করা যায় না, শুধু বাবা ছেলে ওটুকুই বোঝা যায়। সেই জিনিসটা কিন্তু এখানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকেও প্রপার প্ল্যানিং রয়েছে, বা সুরিন্দর ফিল্মসের তরফ থেকে এখানে প্রপার প্ল্যানিং রয়েছে। এইটা ইভেন আমি বলছি, মানে দেব যখন ধরে নাও ওই নিউ এজ কমার্শিয়াল সিনেমাগুলো করছিল 2017 থেকে 19-এর মাঝে, তখনও যে ট্রেলার টিজার গুলো ডিজাইন করতো, সেগুলো কিন্তু খুব স্মার্টলিই করতো। মানে তুমি কবির দেখে নাও, পাসওয়ার্ড দেখে নাও, ককপিট দেখে নাও, বা চ্যাম্প বলে ছবিটা দেখে নাও, ওই সময় যে ছবিগুলো করেছে সেখানে কিন্তু ট্রেলারে খুব একটা গিভ অ্যাওয়ে করতো না। মানে সেটা ওই যেটা আমরা আজকালকার দিনের যে ট্রেলারটা, যেটা মানে হিন্দি ছবির ক্ষেত্রে বা সাউথের ছবির ক্ষেত্রে দেখি, সেই অনুযায়ী করতো। তারপরে যখন দেব ওই সাজবাতি থেকে গিয়ে একটা চেঞ্জ করে ফ্যামিলি ড্রামার জন্য ঢুকলো, আর তো তোমরা জানো যে ওই ট্রেলারটাকে আর কি ওইভাবেই ডিজাইন করতে হয় যাতে ফ্যামিলি অডিয়েন্স গল্পটা বলেই তো দেখে। হ্যাঁ, তবে আমার মনে হয় কি জানো তো, ট্রেলারটা আনারই দরকার ছিল না। মানে এই ট্রেলারটার প্রয়োজন ছিল না যে দুদিন আগে। প্রি ট্রেলার ওয়াজ এনাফ। প্রি ট্রেলার যতটা বাস জেনারেট করতে পেরেছিল, বা কিশোরী গানটা যতটা ভাইরাল হয়েছে, তো তার পরবর্তীতে আর এই ট্রেলারটার আলাদা করে দরকার ছিল না। মানে না আনলেও আর কি হতো, ইকুয়াল বাজই থাকতো আমার মনে হয়। মানে ছবির বাজ যা হয়ে গেছে, এই ট্রেলারটা খারাপ বা ভালো ইম্প্যাক্ট আর ফেলছে না। আর মানে অলরেডি দ্য বাজ ইজ সেট। হ্যাঁ, আর একটা জিনিস তো ঠিক, যেহেতু মানে এটাতে অডিয়েন্স রেগে যেতে পারে, কিন্তু আমরা কি বলতে চাইছি সেটা একটু বুঝুন। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ট্রেলারটাকে ক্রিটিসাইজ করছি না, ট্রেলারটা খারাপ হয়েছে ওটা বলছি না। বিষয়টা হচ্ছে, যেহেতু প্রি ট্রেলার এবং টিজারে যেহেতু জিনিসটা একই টাইপের ছিল, যে গল্প রিভিল করব না, ক্যারেক্টারের সোয়াগ স্টাইলে বের করব। এবার ট্রেলারেও সেটাই করেছে। সেটা কিন্তু খারাপ হয়েছে, ওয়ার্ক করছে না এমন নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আনার আর দরকার ছিল না। তার কারণ অলরেডি ছবিটার যে হাইপ হয়ে গেছে, ছবিটার যে বাজ হয়ে গেছে, সেটা কিশোরী গানে তৈরি হয়ে গেছে, যেরকম ভিউজ গেছে। তারপরে তাদের প্রি ট্রেলারে সেটাতে ব্যাপক রেসপন্স পেয়েছে, সেটাতেও হয়ে গেছে। এবং তারপরে ওই যে গানটা আসলো, বাপ এসেছে, সেটাও ব্যাপক সাকসেস পেয়েছে। তো তিনটেতে ছবিটার হাইপটা ধাপধাপ করে উঠে গেছে। তো এই ট্রেলারটার পরেও দেখো, ব্যাপার হচ্ছে যে এই সেম ট্রেলার যদি 7 দিন আগে আসতো, তাহলে এটা আমরা বলতাম না। যেহেতু 2 দিন আগে আসতো, তাই মনে হচ্ছে যে মানে এটা ব্রিদিং স্পেসই পাচ্ছে না আর কি, বক্তব্যটা এইটা। আর এটা অ্যাকচুয়ালি কি বলতো, যেটা মানে পরিষ্কার হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি প্রমোশনাল স্টান্ট ছিল না, যে চালাকি করে প্রমোশন, ব্যাপারটা সেরকম নয়। অ্যাকচুয়ালি বোধহয় টেকনিক্যাল সমস্যা যেটা মেকাররা বলেছে, সেটাই কিছু একটা সমস্যা হয়েছিল। আমি শুনলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যা বা কালারের সমস্যা, এরকমও আমি শুনেছি। তো জানি না এক্স্যাক্টলি কী সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাগুলোর জন্যই বোধহয় মানে 15টা 18 নাহলে হতো না, 15টা 16 হতে পারতো যদি প্রমোশনাল স্টান্টই হতো আর কি। হ্যাঁ, আর তোমাদের কি মনে হচ্ছে, মানে খাদান কি যে মানে অ্যাকশন ছবির মধ্যে কি একটা ল্যান্ডমার্ক সেট করতে চলেছে? তোমাদের কি মনে হচ্ছে ট্রেলার দেখে, যা যা প্রোমো দেখেছো? দেখো অরিত্র, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এই ট্রেলারে বলো, প্রি ট্রেলারে বলো, বা টিজারে বলো, অ্যাকশনটাও যে একটা আমরা একটা ছোট্ট সেট পিসেরও একটা কিছু গ্লিমস দেখতে পাচ্ছি অনেকটা, সেটাও কিন্তু বলতে পারবো না। মানে আমি যদি খুব অনেস্টলিও বলি, আমরা দেখতে পাচ্ছি অ্যাকশনটাকে ওরা লুকিয়ে রেখেছে। তুমি দেখো অনেকগুলো অ্যাকশন সেট পিস আছে, কিন্তু আজকে যেমন একটা কাদার অ্যাকশন সিন আমরা দেখতে পাচ্ছি, বা ধরো হচ্ছে ওই সবাই মিলে লড়ছে, মুখে কাপড় বেঁধে আসছে, দেবের ক্যারেক্টার ওই সবুজ শার্ট পরে যখন আসছে, ওটা প্রথমেও দেখা গেছিল। বিয়ে বাড়ির মধ্যে একটা ফাইট আছে, বিয়ে বাড়ির মধ্যে রয়েছে।
এবং ওটার মধ্যে সব থেকে বেশি মনে হয় কাটাকাটি র সিকোয়েন্সগুলো রয়েছে। এক্স্যাক্টলি খাদানের টিম চেয়েছে এটাকে পুরোটাই হাইড করে রাখতে, ফলত অ্যাকশনটা যে কতটা লেভেলের হচ্ছে, কারণ পুরোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সোয়াগ স্টাইলিং দেখতে পাচ্ছি, তাই অ্যাকশনটা নেক্সট লেভেলে হোক এটা আমরা দেখো আমরা তিনজনের আশা করি, কারণ আমাদের তিনজনের আমি একটুখানি ফোর্থ ওয়াল ব্রেক করে আপনাদের বলে দিই, আমাদের তিনজনের যখন কনভারসেশন হয় আমরা কিন্তু তিনজনই চাই যে এই ছবিটা খুব ভালো হোক, এবং আমার মনে হয় শুধু আমি একা নই, আমাদের তিনজনেরই এই ছবিটা নিয়ে এই ক্রিসমাসে যতগুলো ছবি আসছে আমাদের সব থেকে বেশি এক্সাইটমেন্ট খাদান নিয়ে, তাই তো? কারণ এত বড় দিয়েছি সেটার জন্য, হ্যাঁ বল। কারণ এত বড় ছবি বাংলাতে হয় না, এটাই হচ্ছে মানে তুমি মানে এটা রেগে যাবে অনেকে, কিন্তু সন্তানের মতন ছবি আমরা দেখতে পাই 3 মাস অন্তর অন্তর একটা ছবি হয়। এবার ভালো খারাপ সেটা পরের বিষয়, কিন্তু আমি বলছি ওই জনরার ছবি আমরা দেখি, কিন্তু খাদানের মতন ছবি বছরে কটা আসছে বাংলাতে, এটাই মেন রিজনটা। আর একটা জিনিস যেটা ট্রেলারটার মধ্যে মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে একটু রিস্কি প্রমোশন, যে আমি গল্প সম্পর্কেও বেশি কিছু রিভিল করছি না, অ্যাকশনও বেশি দেখাচ্ছি না, এটা মেকাররা কিন্তু খুবই মানে আর কি বলবো কনভিকশনের সঙ্গে করছে যে ভাই বেশি কিছু আমরা দেখাবো না, আমাদের ট্রাস্ট আছে অডিয়েন্সের উপরে যে অডিয়েন্স হলে আসবে, হলে এসে অডিয়েন্স ওই এক্সপিরিয়েন্সটা পাক, মানে তারা সবটাই আর কি হলের জন্য রেখে দিচ্ছে। এবার এটার একটা ভালো কি হতে পারে, যেমন দেখো তুমি এটা কিন্তু মানে যারা বিশ্বাস করে যে আমাদের ছবির হাইপ আছে তারা এটাই করছে। পুষ্পা 2 এর ক্ষেত্রেও কিন্তু স্টোরি কি হবে আমরা জানতাম না হলে যাওয়ার আগে অবধি, যে গল্প কোথায় যাবে কি হবে না হবে। এবার সেটার একটা পজিটিভ সাইড হচ্ছে এটাই যে অডিয়েন্স কিছুই আসলে যে গল্পটা এরকম হবে এটা ভেবে তারা যাচ্ছে না হলে, এবং যে কারণে যা দেখানো হচ্ছে গল্প লেভেলে তাদের সেটাই ভালো লাগছে। সেটা কিন্তু খাদানের বক্স অফিসেও একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, যেটা মেবি পুষ্পা 2 এর বক্স অফিসে সেই ইম্প্যাক্টটা হয়তো পড়েছে। অ্যাকচুয়ালি পুষ্পা 2 এ তো মাল্টিপল ফ্যাক্টরস রয়েছে, একটা ফ্যাক্টর এটা হয়তো হতে পারে। না আমি অ্যাকশনটা নিয়ে পার্টিকুলারলি বলতে চাই, মানে দেখো আমার লাস্ট কিছু বছরে বাংলা ছবির যে অ্যাকশন হয়েছে লাস্ট 10 বছর যদি আমরা ধরে নিই, আমার মনে হচ্ছে রাবণের অ্যাকশন ওয়াজ দ্য বেস্ট। মানে রাবণ ছবি হিসাবে অতটা ভালো ছিল না, রাইটিং খুব দুর্বল ছিল ছবিটা, বাট জিতের লুকটা খুব ইন্টারেস্টিং ছিল এবং অ্যাকশন ওয়াজ ভেরি গুড, টপ নচ অ্যাকশন। ইভেন আমি বলবো মানুষেও সেম অ্যাকশন ডিরেক্টর কাজ করেছে, বাট মানুষেও তুমি যদি দেখো মানুষের থেকেও রাবণের অ্যাকশনটা অনেক বেটার ছিল, রবি বর্মা যেটা ডিজাইন করেছিল। এবং তার আগে তো ওই সময় যে রিমেক ফেজটা ওই 2008 থেকে 14 মাঝে, ওই সময় চ্যালেঞ্জ 2 আছে, বস আছে, মোস্টলি জিতের যে ওয়ান্টেড বলে ছবিটা, ওগুলোতে অ্যাকশন খুবই ভালো। বাট আমি বলবো যে রিসেন্ট ইয়ার্সে রাবণ খুব ভালো করেছিল, তো রাবণের বারটা সবচেয়ে উপরে আছে। তো আমি মানে ওটাই ভাবছি যে রাবণের বারটাকে খাদান ক্রস করতে পারে কিনা ইন টার্মস অফ অ্যাকশন অনলি, এটা বলছি আর কি। দেখা যাক ছবি দেখলে বোঝা যাবে। আচ্ছা তোমাদের এইটা কি মনে হয় বলো তো? আমার এটার ব্যাপারে কিছুক্ষণ আগে দেব সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও করেছিলেন যে শোজ নিয়ে প্রবলেম হচ্ছে, অন্য ল্যাঙ্গুয়েজের শোজ নিয়ে, এবং তার পরবর্তীতে তোমরা প্রত্যেকেই জানো, আমি নাম করেই বলছি, গর্গ চ্যাটার্জি তিনিও ওটাকে শেয়ার করে লিখেছেন। তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য? মানে এই সিচুয়েশনটা যে হতে চলেছে, যে শোজ নিয়ে যে প্রবলেম হবে, এটা তো আমরা তো প্রায় অনেকদিন আগে থেকেই এটা নিয়ে কথা বলছিলাম যে ক্রিসমাসেই প্রবলেমটা হবে। তো তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের বক্তব্য জানতে চাই। দেখো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ তোমার পুষ্পা 2 হোক, দেখো পুষ্পা 2 এর জন্য একটা অডিয়েন্স থাকবে এবং সেটাকে হলে একটা জায়গা দেওয়া হবে, এটা কিন্তু আমরা আশা করেছিলাম, আমরা কিন্তু অ্যাজিউম করেছিলাম যেরকম কিছু একটা হবে, কারণ পুষ্পা 2 এর কিন্তু হিন্দি বেল্টে বিশাল ফল হয়নি। এবার তুমি দেখো যে বেবি জন ছবিটা রিমেক 20 কোটি টাকা ব্যবসা করেছে, সোমবার দিন 20 কোটি টাকা ব্যবসা। হ্যাঁ, এবার তুমি দেখো পরের সপ্তাহে মানে ঠিক 5 দিন পাচ্ছে খাদান, সন্তান যে ছবিগুলো আসছে বাংলা ছবিগুলো, তারপরে আছে বেবিজন। এবার আমরা দুর্গাপুজোর সময় কি দেখলাম, যে ভালো ব্যবসা করছিল টেক্কা আর বহুরূপী, শাস্ত্রী যেরকম ছিল, যতগুলো ছবি ছিল সেই ছবিগুলোর কিন্তু অডিয়েন্স ছিল, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও বহুরূপী তো ফেনোমেনাল ব্যবসা করছিল, বহুরূপীরও শো কমে যায়, ঠিক আছে, কার জন্য? জিগরার জন্য আর উইকিবিদ্যা কা বলা ভিডিও। আর তুমি সেখানে দেখো দুটো ছবি পারফর্ম করতে পারে না, তারপরে কি হয়, আবার টেক্কা, বহুরূপী সবকটা ছবি শোজ পেয়ে যায় আবার। তো বিষয়টা হচ্ছে যে যদি মানে লোকে বেবিজন না দেখে বা বেবিজনের যদি অডিয়েন্সই না থাকে, তাহলে বেবিজনকে শো দিয়ে প্রথম 2 দিন আটকানো যাবে, 3 দিন আটকানো যাবে, কিন্তু তারপরে আবার এই ছবিগুলো গেইন করে নিতে পারবে। কিন্তু বারবার যদি এটা হয় যে বাংলা ছবিকে আগে লড়তে হবে, ঠিক আছে, আগে ওদেরকে নিজের জায়গাটা প্রুফ করতে হবে, তারপর ছবি ভালো ছবি খারাপ ছবি এটা ডিসাইড হবে, এটা সবসময় ঠিক নয়। কারণ আজকে খাদানের মতো একটা বড়ো ছবি হোক বা সন্তানের যে কটা ছবি হোক, আমার মনে হয় যে যদি আজকে এখানে 100টা শো থাকে, আগে এই প্রত্যেকটা ছবির জন্য না ওয়েল ডিস্ট্রিবিউট হোক, ঠিক আছে। হ্যাঁ, হিন্দি ছবিগুলোর জন্য বা সাউথের ছবিগুলোর জন্য একটা রেশিও রেখে দেওয়া হোক, কিন্তু একটা বড় উইন্ডোতে অ্যাটলিস্ট এই ছবিগুলোকে আগে প্রায়োরিটাইজ করা হোক। আমি কিন্তু শুধু খাদানের ক্ষেত্রে বলছি না যে খাদানকেই দিতে হবে বা শুধুমাত্র সন্তানকেই দিতে হবে, আমরা চালচিত্রকে ভুলে যাচ্ছি।
বা 5 নম্বর স্বপ্নময় লেনকে ভুলে যাচ্ছে। না, আমার কথা হচ্ছে তুমি যেটা বলছো যে এই যে জায়গা দিতে হবে বাংলা ছবিকে, এটার জন্য তো একটা ফিল্ম পলিসি ইন প্লেসে থাকা দরকার। এবার সেটার জন্য আমার কথা হচ্ছে এতজন টলিউডের লোকজন তারা রয়েছে রুলিং পার্টিতে, তা সত্ত্বেও এতদিন এত বছর হয়ে গেছে, তা সত্ত্বেও কেন একটা ফিল্ম পলিসি আসছে না? এবং সেকেন্ড কথা, এটার যে ফ্লিপ সাইডটা, যে যুক্তিটা আর কি হলের মালিকরা দেবে, ধরে নাও বহুরূপী প্রচুর ব্যবসা করেছে, খুব সাকসেসফুল একটা ছবি, প্রচুর লোকে বহুরূপী যে কালেকশনটা করেছে, পুষ্পা ওই কালেকশনটা 4 দিনে করেছে। শোজ বেশি ছিল কিন্তু ছবিটার হাইপও তো ছিল, ওই ডিমান্ডও তো ছিল। আজকে ভুলভুলাইয়া বাজে, মানে আমি বলছি অ্যাভারেজ ছবি হয়েছে, ঠিক আছে। অন্যদিকে সিংহামাগেন তো বাজে ছবি হয়েছে, ছেড়ে দাও। এই দুটো ছবি কত করে কালেকশন করে নিয়ে গেছে বলতো ওয়েস্ট বেঙ্গল থেকে? বা যে কোনো ফ্লপ হিন্দি ছবি কত কালেকশন করে নিয়ে যায় বলতো? ওটা অলওয়েজ ব্যবসা দিচ্ছে, মানে হল গুলোকে বাঁচাতে গেলে তো একটা ব্যবসা লাগবে। বাংলা ছবি 2024-এর পুরোপুরি বক্স অফিস রিপোর্টটা দেখো তো, একটা বহুরূপী দিয়ে তো হবে না, বছরে 4টে বহুরূপীর মতো ছবি চাই। 2022-এ যে রেজাল্টটা করেছিল, এক্স্যাক্টলি এটা 2022-এ যে রেজাল্টটা হয়েছিল, বেলা শুরু, অনিক দত্তর যে ছবিটা অপরাজিত, তারপরে কিশমিশ, রাবণ, ওগুলো ভালো পারফর্ম করলো। তার পরবর্তীতেই পুজোর সময় যে ছবিগুলো এলো, ওর মধ্যে সোনাদা খুব ভালো করলো, তারপরেই প্রজাপতি এলো। তো দেখো অনেকগুলো ছবি ভালো পারফর্ম করেছিল, অনেকগুলো ব্লকবাস্টার ছিল ওই বছর। তো সেই জন্য কিন্তু ওই যে 2022-এর রিপোর্টটা, ওটা রিপিট করতে হবে, না হলে কিন্তু এটা তুমি যতই বলো, এটা তো প্রাইমারিলি একটা বিজনেস, তো ওরাও কি করবে আর কি। দেখো এই কথাটা যে অরিত্রদা বললো, অরিত্রদা যে কথাটা বললো যে বছরে 4টে বহুরূপী চাই, এটা আমার ইন্টারভিউতে শিবুদা বলেছে, অরিত্রদার ইন্টারভিউতে এই সেম কথাটা শিবুদা বলেছে যে এই হিন্দি ছবির সঙ্গে লড়াই করতে গেলে বছরে 4টে বহুরূপী চাই। মানে বহুরূপী মানে তো বহুরূপী নয়, বহুরূপীর মতন ছবি চাই। এবং যে কারণে আমার মনে হয় যে বহুরূপীর মতন ছবি এলে, বা আজকে একটা খাদানের মতন ছবি এলে যেগুলো সাকসেসফুল, মানে আমি বহুরূপী ইন দ্য সেন্স আমি বহুরূপীর কালেকশনটার জন্য বলছি, যে অত বড় সফল একটা ছবি, ওই লেভেলে যে সমস্ত ছবিগুলো সফল হবে, সেটা না আমাদের প্রত্যেকের সেটাকে সেলিব্রেট করা উচিত, ইন্ডাস্ট্রির প্রত্যেকের সেই ছবিটাকে সেলিব্রেট করা উচিত, সেই ছবিটাকে নিয়ে গর্ববোধ করা উচিত, তবে এই সিনারিওটা চেঞ্জ হবে। এটারও আমার মনে হয় একটুখানি দরকার রয়েছে, যে বড় সাকসেস হলে সেটাকে সবাই সেলিব্রেট করছে। বছরে 4টে বহুরূপী হওয়াটা মানে শুধুমাত্র কিন্তু আমি বলছি না যে এটা খাদান হতে হবে, বা মানে দেবের ছবি, জিতের ছবি হতে হবে। আমি বলছি একটা জিনিস আমরা খুব ভুল করে ফেলছি রিসেন্ট সময়, সেটা অনেকের জন্যেই সেই ভুলটা, তার মধ্যে আমরাও পার্ট, আমি আমাদেরকে বাদ দেবো না। সেটা হচ্ছে এই যে সন্তান, ঠিক আছে, এখন সন্তানও যদি আমি বলছি কথার কথা 12 কোটি 14 কোটি কালেকশন করে, বা যে কোনো ফ্যামিলি ড্রামা ছবি যদি 12 কোটি কালেকশন করে, সেটাই ইন্ডাস্ট্রির জন্য ভালো। এবং সেটাও কিন্তু পরবর্তীতে দেবের একটা কমার্শিয়াল সিনেমাকে, জিতের একটা কমার্শিয়াল সিনেমাকেও শো আনতে সাহায্য করে দেবে, হিন্দি ছবির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে সাহায্য করে দেবে। যেটা এখন নাহলে আমার কথা হচ্ছে যে আমরা তুমি দেখবে এরকম অনেক ইউটিউবে চ্যানেল আছে যারা যখন এই মানে ক্ল্যাশটার ব্যাপারে কথা বলছে, তারা চালচিত্র এবং স্বপ্নময় লেন এই ছবি দুটোকে বাদ দিয়ে আজকে স্বপ্নময় লেন যদি ব্যবসা করে, আজকে তুমি ধরে নাও এই যে ধাগা প্রোডাকশন বলে যে প্রোডাকশন কোম্পানিটা, মানসী সিনহার যেটা প্রডিউসার, তারা তো যে প্রথম ছবিটা করলো তারা তো সাকসেস পেয়েছে। ওই ছবিটা তো কোনো প্রমোশন ছাড়া এসেছে, বছরের সেই সময় অবধি কোনো সাকসেসফুল ছবি ছিল না। হ্যাঁ, ছবি ছিল না, ভিডিও করেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার আমার কথা হচ্ছে, ধরো আজকে যদি ধাগা প্রোডাকশন সাকসেসফুল হয়েছে, তো তাকে দেখা দেখি আরো 4টে নতুন প্রডিউসার আসবে তো ইন্ডাস্ট্রিতে, তারাও তো টাকা লাগাবে। তো এইটা কিন্তু ওরকম নয় যে খালি টপ লাইন প্লেয়াররা তারাই কি করছে, সেটা কিন্তু নয়। মানে পুরো যে লাইনটা, মানে পুরো যে চেনটা, সেইটাকে হেলদি ভাবে ওয়ার্ক করতে হবে, যে সব ধরনের ছবি, ছোট ছবি, বড় ছবি, মেজো ছবি, সব ছবি ওয়ার্ক করতে হবে, সেটা ইম্পর্টেন্ট আর কি। এখন ব্যাপারটা হয়ে গেছে যে ফ্যামিলি ড্রামা চললে বেশি করে ফ্যামিলি ড্রামা হবে, এইটা একটা আর কি মানে এইটা একটা হয়ে গেছে যে সমস্যা। মানে এইটার জন্য আর কি মানুষ মনে করে যে ফ্যামিলি ড্রামা না চলি, অনেক দর্শক এরকম পার্সপেক্টিভ তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতে, যে ফ্যামিলি ড্রামা না চললে তারা খুশি, আর কমার্শিয়াল ছবি প্রচন্ড বক্স অফিসে সফলতা পেলে তারা খুশি আর কি, মানে ফ্যামিলি ড্রামা চলে গেলে তারা প্রচন্ড খুশি আর কি। এবার না, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এইটা যে সোশ্যাল মিডিয়াতে এই যে ডিবেটটা চলছে, এটা তো হলে রিফ্লেক্ট হচ্ছে না। তার কারণ হচ্ছে একটা জায়গা আছে, ধরো সেখানে অডিয়েন্স আছে কিন্তু সেখানে হল নেই, তাহলে সেই হলের জন্য কেন কিছু করা হচ্ছে না? কেন ওখানে নন্দন, আগে ওই যে আবার ওই কথাটা ফিরে আসতে হবে যে নন্দনের মতো হল কেন খোলা হয়নি ওয়েস্ট বেঙ্গলে আরো 10টা জায়গায়, যেখানে বাংলা ছবি চলবে পুরোপুরি? তো সেটা কেন হলো না এখন অব্দি, কেন সেটা আসেনি? সেটা একটা দিক। আমার একটা দিক মনে হয়, সেটা হচ্ছে আজকে আমরা যাই ভিডিওতে বলে নি, যাই করে নি, খাদানের টিম, একটা কথা হচ্ছে, এটা শেষ কথা আমার মনে হয়, খাদানের টিম ছবিটার প্রমোশন করতে কোনো রকম কার্পণ্য করেনি, এবং একদম হয় না যে যা সম্ভব ছিল সব করেছে। পাশে একটা সন্তানের মতো ছবি আছে, যেই ছবিটা একটা হিট ফর্মুলায় আসছে,
একটা স্বপ্নময় লেনের মতো ছবি রয়েছে, যে ছবিটার পরিচালক এবছরে একটা অলরেডি হিট ছবি দিয়ে ফেলেছে, আবার একটা থ্রিলার ছবি আছে, ফলে 4 জনের বাংলা ছবি রয়েছে। এবার এর মধ্যে যে অডিয়েন্সটা যেটা দেখতে যায় সেটা দেখুক, কিন্তু খাদানের যে অডিয়েন্সটা যারা সোশ্যাল মিডিয়াতে এত কথা বলছে, আমার মনে হয় তাদের সবার আগে টিকিট কেটে ছবিটা দেখা উচিত। যে প্রডিউসারও যে কটা হলে ছবিটা শো পেয়েছে, সেই কটা হলে যে শোগুলো হাউসফুল হচ্ছে, সোল্ড আউট হয়ে গেছে সব রকম, প্রথম দিন থেকেই 60-70 অলমোস্ট ফুল, সোল্ড আউট, হাউসফুল, ব্যাস তখন না পিকচারটা খুব পরিষ্কার হবে যে লোকে ছবি দেখতে চাইছে ভাই। তাহলে পরের দিন যখন বেবিজন আসবে, সেই ছবিটা যখন ওয়ার্ক মোটামুটি করবে, তখন না এই প্রোডাকশন হাউসের দেব থেকে শুরু করে সবাই বলতে পারবে যে ভাই আমার ছবি এরকম পারফর্ম করছে, ছবিটা শো বাড়া, দেবকে বলতেও হবে না তখন না ঠিক শনিবার রবিবার নাগাদ আবার খাদানের শোই আসবে। তো আমার মনে হয় একটু অডিয়েন্সের দায়িত্ব নেওয়া উচিত। হয়েছিল, এটা তো টনিকের ক্ষেত্রে হয়েছিল, টনিকের ক্ষেত্রেই সেম জিনিসটা হয়েছিল তখন, যখন অডিয়েন্সেরও একটু, একদমই তাই, অডিয়েন্সেরও একটু দায়িত্ব নেওয়া উচিত, অডিয়েন্সের ছবি দেখতে যাওয়া উচিত। সেই সময়ও পুষ্পার ছিল, সেই সময়তেও স্পাইডারম্যান ছিল, ঠিক আছে, সেই সময়তে 83-র মতো ছবি ছিল, তা সত্ত্বেও একটা অডিয়েন্স কিন্তু টনিক দেখেছে, তারপরে আস্তে আস্তে সেই ছবিটা মানে যে জোনেই হোক, কিন্তু অডিয়েন্স কিন্তু দেখেছে বলেই ছবিটার কিন্তু শো বেড়েছে। আমাদের এখানে আরেকটা জিনিস একদম লাউড অ্যান্ড ক্লিয়ার হওয়া দরকার, যে প্রথম 5 দিনেই কিন্তু খাদান যারা মনে করছেন দেখবেন তাদেরকে দেখে ফেলতে হবে, বা সন্তান যারা দেখবেন মনে করছেন তাদেরকে দেখে ফেলতে হবে। চালচিত্র 5 নম্বর স্বপ্নময় লেন যেটাই আপনি দেখবেন মনে করছেন আপনাকে প্রথম 5 দিনেই দেখতে হবে, আদারওয়াইজ শো পড়বেই। আপনি প্রচুর যদি হাউসফুল দেনও তাহলেও শো পড়বে, কিন্তু অ্যাটলিস্ট যারা এখানে মেকাররা রয়েছে তারা লড়াই করতে পারবে যে ভাই আমার ছবিটা তো চলছে, আমার শো বেশি কমিও না, কমালেও সামান্য কমা। বহুরূপী টেক্কার শো কিন্তু জিগরার জন্য সামান্য কমেছিল, কিন্তু যদি পঞ্চমী ষষ্ঠী সপ্তমীতে পারফরমেন্স না দেখাতো র্যাপিডলি কমে যেত, ধপাস করে পড়ে যেত, সেইটা কিন্তু বহুরূপী টেক্কার সঙ্গে হয়নি। আর আরেকটা যেন খাদানের সঙ্গে আরেকটা জিনিস আমি এখানে বলতে অ্যাড করতে চাই, মানে দর্শকদেরকে বলতে চাই, একটা এরকম ন্যারেটিভ এই 2 দিনের মধ্যেই শুরু হবে যে ছবিটা না মাল্টিপ্লেক্সে কিছু চলছে না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দারুণ পারফর্ম করছে ইন্টেরিয়ারে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই ন্যারেটিভটাও ঠিক না, মানে এটা হচ্ছে কি বলতো, ওই একটা জাস্ট বলতে হয় সোশ্যাল মিডিয়াতে, ওই বাবল ক্রিয়েট করতে হয়। সোশ্যাল মিডিয়া এই যে ফেক বাবলটা থেকে বেরোতে হবে, যে মাল্টিপ্লেক্সে ছবিটাকে অ্যাকচুয়ালি পারফর্ম করতে হবে। তুমি দেখো যে ব্লকবাস্টার ছবিগুলো আমরা কথা বলছি, সেটা প্রজাপতি হোক, সেটা টনিক হোক, সেটা আমাদের বহুরূপী হোক, এগুলো কিন্তু মাল্টিপ্লেক্সে হিউজ কালেকশন করেছে। মাল্টিপ্লেক্স ছাড়া ইউ ক্যানট ডু দ্যাট কাইন্ড অফ কালেকশন। মানে পুষ্পা আজকে এখানে 25 কোটি করেছে, তার মধ্যে মাল্টিপ্লেক্সের কন্ট্রিবিউশনটা দেখো, সিনেপলিস, পিভিআর, আইনক্সের কন্ট্রিবিউশনটা দেখো, তো ওটা ছাড়া হবে না, ওটা ছাড়া ওই কালেকশনটা হবে না। তো সেটাই অনেক দর্শকের বক্তব্য যে না প্রচুর লোকাল মাল্টিপ্লেক্সেস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর সিঙ্গেল স্ক্রিন রয়েছে, সেখান থেকে একটা মোটা কালেকশন আসে। কিন্তু আমাদের এখানে লোকাল মাল্টিপ্লেক্স চেন কটা আছে? একটা এসবিএফ আছে, এসবিএফ সিনেমাস, মিরাজ আছে, মিরাজ তো খুব কম, হাতে গোনা কটা হল। আর কি আছে বলো? আমাদের এখানে রাজহান্স থিয়েটার নেই, বাকি যেসব চেন লোকাল চেনস আছে পুরো ইন্ডিয়া জুড়ে, সেগুলো আমাদের এখানে এখনো কিছু নেই। তাহলে লোকাল মাল্টিপ্লেক্স এসবিএফ সিনেমাস বাদে আর কি? দেখো ইতিহাস যেটা বলছে সেটা হচ্ছে 3 থেকে 3.5 গুণ ম্যাক্স টু ম্যাক্স, এর মধ্যেই ভ্যারিটা করে, ঠিক আছে? এটাই যেটা মাল্টিপ্লেক্সের কালেকশন 5 কোটি যদি মাল্টিপ্লেক্স কালেকশন হয়, ওভারঅল কালেকশনটা अराउंड 15 crore। এবং এটা কিন্তু শুধুমাত্র আমরা বলছি তা নয়, সৃজিত মুখোপাধ্যায় এটাকে নিয়ে রীতিমতো পোস্ট করেছিল যে ন্যাশনাল প্লেক্সের কালেকশন, তার একটা সাক্ষাৎকারে বলা কথা এটা, যে প্লেক্স কালেকশনের ওরকম রেঞ্জেই আর কি টোটাল কালেকশনটা যায়। অতি উত্তমের সময় প্রবাবলি উনি বলেছিলেন, যতদূর আমার মনে পড়ছে এই মুহূর্তে। আর একটা বিষয় খুব লাউড অ্যান্ড ক্লিয়ার, সেটা হচ্ছে 5 দিন পর বেবিজন আসছে। তো 5 দিন, যেটা সাগরনীল বলছিল, এই 5 দিনই খাদান থেকে শুরু করে প্রত্যেকটা বাংলা ছবিকে পারফর্ম করতে হবে। ক্রিসমাস আসছে তারপরে বা 1 জানুয়ারিতে যাব, এটা আপনারা ভাববেন না। যাদের ছবিটা দেখার ইচ্ছা, যারা এই কথাটা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে লড়াইটা করেছেন, তারা এবার ছবিটা টিকিট কেটে দেখতে যান। ওই কাজটা আরও সহজ, এত লড়াইও করতে হবে না, আপনি যান, ছবিটা দেখুন, যেটা আপনার দেখতে ইচ্ছা করছে বাংলা ছবি সেটা আপনারা দেখুন। আমার মনে হয় সেখানেই অর্ধেক লড়াইটা লড়া হয়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট মেকার্সরা একটা জায়গা পাবে, একটা মাটি পাবে যে চলো আমাদের সাথে অডিয়েন্স আছে। কারণ এটা বলতেই হবে যে প্রত্যেকটা ছবি যেরকমভাবে বানিয়েছে, কিন্তু খাদানের টিম তারা কিন্তু কোনো জায়গা থেকে কার্পণ্য করেনি, তারা পুরোপুরি প্রমোশনটা করেছে যেরকমভাবে করা যায়। এবার যদি তারপরে অডিয়েন্স ছবি থেকে সরে যায়, তারপর যদি অডিয়েন্স সোশ্যাল মিডিয়াতে লাফালাফি করে, তাহলে কিছু হবে না। তাই জন্য ছবিটাকে 5 দিন আপনাদের, মানে সেটার জন্য আপনাদের ওপরই ডিপেন্ড করছে সবটা।
আচ্ছা এবার চালচিত্র ট্রেলার নিয়ে আমরা কথা বলবো। চালচিত্র ট্রেলার কিন্তু খুবই ভালো হয়েছে, ব্যাপক ট্রেলার। আমার ছবিটা সবথেকে আন্ডাররেটেড ছবি মানে এই এখন অব্দি কম্পিটিশনের মধ্যে, বাট দ্য ট্রেলার ওয়াজ কিক-অ্যাস। এবং পুরো ট্রেলারটা যদি দেখো মানে ডেভিড ফিঞ্চারের পুরো ছাপ রয়েছে, তার সাথে সাথে আমাদের সাইলেন্স অফ দ্য ল্যামেরও ছাপ রয়েছে, হেভি লেগেছে। আমি ওটা ভিডিওতে বলেও ছিলাম। দেখো আমি একটা খুব মানে পরিষ্কার কথা বলছি, সেটা হচ্ছে আমি না ডিরেক্টর আগে কি বানিয়েছে দুটো জিনিস আমার খুব ভালো হয়। এক হচ্ছে ডিরেক্টর ভালো পরিচালক, সে ভালো কাজ বানিয়েছে, আমার খুব ভালো লাগে। আর দুই হচ্ছে নতুন পরিচালক, তার সম্পর্কে আমরা কিছু জানি না, একটা জিনিস হতে পারে সে ফাটিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে, খারাপ হওয়ারও চান্স রয়েছে কিন্তু ব্যাপক হয়ে গেল। কিন্তু যে ডিরেক্টরের ফিল্মোগ্রাফি ভালো নয় তার থেকে আমি খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু আশা করি। প্রতিমডি গুপ্তা সে কিন্তু ভালো পরিচালক এবং ভীষণ আন্ডাররেটেড। এবং তুমি দেখো যতদিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউবার্সরা ভালো পরিচালককে হাইলাইট করেছে বা কথা বলেছে, সেই টাইমটায় না প্রতিমডি গুপ্তার খুব ছবি আসেনি, ঠিক আছে। তার হয়তো একটা টুথপাড়ি এসেছে যেটা নিয়ে হিন্দির অডিয়েন্সের কথা বলা উচিত ছিল, কিন্তু কথা বলেনি সেরকমভাবে। তার যে কাজগুলো এই যেমন ধরো তুমি তার হচ্ছে মাছের ঝোল, তারপরে ওই যে ছবিটা সাহেব বিবি গোলাম, তারপরে হচ্ছে তার টুথপাড়ি, তারপরে তার লাভ আজকাল পরশু অনেকের মোটামুটি লাগতে পারে, কিন্তু মেইন স্ট্রিমে ওরকম একটা ব্ল্যাক মিররের মতো কনসেপ্ট নিয়ে কাজ করা, ঠিক আছে, এটা কিন্তু কেউ করবে না। তো আমার যেটা মনে হয় প্রতিমডি গুপ্তা খুব ভালো একজন পরিচালক এবং সে না যাই ছবি বানিয়েছে কোনো ছবি এমন হয়নি এই ছবিটা রদ্দি ছবি বা ছবিটা ভালো লাগছে না, এমন হয়নি। তার ছবিগুলো একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের কিন্তু হয়। তো আমার আশা আছে এই ছবিটা ভালো হবে। এবং সবথেকে ভালো লেগেছে আমার সেটা হচ্ছে কাস্টিং দেখেছে অরিত্র সাগর নীল, মানে কাস্টিং দেখলেই মনে হয় ছবি দেখেনি। টোটাকে তো হেভিভাবে প্রেজেন্ট করেছে, ছেড়েই দাও। ওদিকে অপূর্ব ওরকম একটা হাস্কি ভয়েসে কথা বলছে, ভাই কি লাগছে। আর ড্রিম সিকোয়েন্সটা আমার তো মনে হয় দশম অবতারের ড্রিম সিকোয়েন্স নিয়ে আমরা কথা বলি, ওর থেকেও ভালো ড্রিম সিকোয়েন্স এখানে দেখিয়েছে, যে পুরো চালচিত্রের মধ্যে রয়েছে। আর মেয়েটার চোখটা খুলছে, হেভি হেভি। আর তুমি দেখো যে হিট ট্রুপস গুলো থ্রিলারের হয় না, যে হিট এখন থ্রিলার মানে হচ্ছে রূপম ইসলামের একটা গান থাকবে, ঠিক আছে, সেখানে এই যে রাইমা সেন সে যতক্ষণ আমরা দেখেছি পরমব্রতর সাথে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশন ভালো না, এই প্রত্যেকটা বিষয় কিন্তু কোথাও না কোথাও গিয়ে রয়েছে এর মধ্যে, যে আমরা একটা 22শে শ্রাবণ বা একটা দশম অবতারের একটা হালকা ভাইবস কিন্তু এটার মধ্যে আছে। এবার সেটার জন্য আমার মনে হয় একটা অডিয়েন্সের ইনিশিয়ালি অল্প হলেও একটা কিন্তু ছবিটা দেখার ইচ্ছে থাকবে। আমার এই ট্রেলারটা সত্যি ভালো লেগেছে। এবং প্রোডাকশন হাউস ফ্রেন্ডস কমিউনিকেশন তাদের রিসেন্ট টাইমসে যতগুলো কাজ এসেছে ম্যাক্সিমাম কাজ ভালো কাজ, তো কোয়ালিটি খুব ভালো হয়। ফ্রেন্ডস প্রোডাকশনের সবসময় কোয়ালিটি খুবই ভালো হয়। ওদের ছবি ব্যবসা করুক চাই না করুক, মানে পদাতিক ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস অফ দিস ইয়ার, ঠিক আছে। তো সেইটা কিন্তু ওরা কোয়ালিটি মেনটেন করে প্রচন্ড, এটা কিন্তু মানতেই হবে, এটা ঠিকই বলেছো। আর আমি না গোটা ছবিটার পুরো নামটা হচ্ছে চালচিত্র আ ফ্রেম ফাটাল, আমরা বলি না ফ্রেম ফাটাল, এটা ফ্রেম ফাটাল করেছে, মানে চালচিত্র যেহেতু, ওটা খুব ভালো লেগেছে। আর আমার ওই বেসিক্যালি ওই যেখান থেকে ব্রাত্য বসুর এন্ট্রিটা হয় এবং আমার সঙ্গে সঙ্গে আরে ভাই হেভি লেগেছে, মানে মনে পড়ছে যে ওটা আমার হেভি লেগেছে, আমার দারুণ। এবং ওটা বলে দেয় যে কপি ক্যাট কি লাগে, না কপি নয়, এক্স্যাক্টলি কপি নয়, অ্যাডাপ্টেশন, ওই জায়গাটা মানে খুব স্মার্ট। আর তোমাদেরকে একটা ছোট ট্রিভিয়া দিয়ে দিই, এটা অনেকে হয়তো জানবে না, দর্শকদের জন্য বলতে চাই যে অ্যাকচুয়ালি প্রতিমডি গুপ্ত কিন্তু, লোকে তো প্রতিমডি গুপ্ত বললেই প্রথমে মানে মাছের ঝোল ইত্যাদি ওই ছবিগুলোর কথা বা হারে মন এগুলোর কথা মনে পড়বে, যে ড্রামা বেসড সিনেমা উনি করেন। বাট উনি কিন্তু, এবং জ্যেষ্ঠ পুত্র স্ক্রিপ্টও প্রতিমডি গুপ্তর লেখা, হ্যাঁ, মানে ঋতুপর্ণ ঘোষের সাথে উনি লিখেছিলেন। তবে প্রতিমডি গুপ্ত কিন্তু অনেক আগে, মানে 22শে শ্রাবণ যখন হয়নি তারও আগে কিন্তু অ্যাকচুয়ালি একটা থ্রিলার সিনেমা লিখেছিল, যেটা কাইন্ড অফ সিরিয়াল কিলিং নিয়ে ছিল। এবং তার পরবর্তীতে উনি ওটা, যেটার সাথে 22শে শ্রাবণের সিমিলারিটি বেরিয়েছিল, তার পরবর্তীতে সৃজিত মুখার্জি ওনার সাথে ক্ল্যারিফাই করে নেন যে না, এটা আমি আগে টেলিফিল্ম হিসাবে ভেবেছিলাম পরমব্রতর সাথে। তো এইসব নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, বাট তখন 22শে শ্রাবণ হয়ে গেছিল বলে ওই ছবিটা হয়নি। নাহলে প্রতিমডি গুপ্ত অ্যাকচুয়ালি থ্রিলার কিন্তু, মানে অনেকে বলছে যে সৃজিত মুখার্জি দেখে বানাচ্ছে, আমি দেখলাম এরকম লিখছে অনেকে যে সৃজিত মুখার্জি দেখে প্রতিমডি গুপ্ত বানাচ্ছেন, তা কিন্তু নয়। প্রতিমডি গুপ্ত অনেকদিন আগেই এই জনরাতে কাজ করতে চাইছিলেন, সেই সময় ব্যাটে বলে হয়নি, ফাইনালি উনি বানাচ্ছেন এবং মানে ভালো কিছু বানাচ্ছেন, এটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। চালচিত্রর ট্রেলারের মধ্যে যেটা আমার মনে হলো যে প্রত্যেকটা ক্যারেক্টার দেখবে স্পেস দেওয়া হয়েছে, প্রত্যেকটা কপের ক্যারেক্টারকে,
এবং একটা রিভেঞ্জের অ্যাঙ্গেলও মেবি থাকবে, কারণ সেটাকে নিয়ে কিন্তু ডায়লগও রয়েছে, যে বেস্ট সার্ভ কোল্ড রিভেঞ্জ, ওই যে পার্টিকুলার কোডটা দেখবে সেটাকে আর কি নতুন রকমভাবে বাংলা ভাষায় আর কি প্রেজেন্ট করা হয়েছে। তো এখানে অপূর্বর ক্যারেক্টারটার এখন রিভেঞ্জের যে মোটিভটা, সেই মোটিভটা যত বেশি স্ট্রং হবে তত হয়তো ছবিটা ভালো লাগবে দর্শকদের, সেখানে যতটা ইমোশন তৈরি করতে পারবে। এবার যদি এরকম হয় যে ছবি আমরা দেখতে যাচ্ছি এরকম একটা পারসেপশন নিয়ে এবং ছবিটা সম্পূর্ণ আউট অফ দ্য বক্স কিছু দিল, হয়তো অপূর্বর ক্যারেক্টার আসলে ভিলেনই নয়, হয়তো আমরা তাকে ভিলেন ভাবছি, ঠিক আছে, যদি সেটা হয় তাহলে কিন্তু মস্তি আসবে বস, তাহলে মস্তি আসবে, মানে সিনেমা প্রেমী হিসেবে মস্তি আসবে। আমার এটা মনে হচ্ছে যদি অন্য কিছু হয়ে যায়, যেরকম ভাবছি যেরকম লাইনে এগোবে সেরকম না এগোয়, যে অপূর্ব হচ্ছে এখানে বহু বছর আগের একজন কিলার বা সে কিছু ক্রাইম করেছিল, আমরা যেমন একটা সিনেমা দেখলাম না পর্থজিল, ঠিক আছে, কিন্তু আরেকজন রয়েছে যে হচ্ছে ওর থেকে ইন্সপিরেশন নিয়ে এটা করছে, না সেটা ক্লিয়ার করে দিয়েছে যে ব্রাত্য বসু অ্যাকচুয়ালি অরিজিনাল কিলারটা ছিল, ওর প্যাটার্নটা কপি করে অপূর্ব মারছে, সেটা দেখিয়ে দিয়েছে। দেখা যাক কি করে আর কি, ইন্টারেস্টিং লাগছে, অনেক কিছু রয়েছে, মানে অনেক কিছু এলিমেন্টসই রয়েছে। ট্র্যাকের বাইরে গিয়ে যদি একটু কিছু একটা দুটো টুইস্ট যদি এই ছবিটার ওয়ার্ক করে, তাহলে এই ছবিটা কিন্তু ওয়ার্ড মোড খুব স্ট্রং হওয়ার চান্সেস রয়েছে। এবং অপূর্ব কিন্তু, যেটা আমরা আগের ভিডিওটাতে এপিসোড 4-এ আলোচনা করছিলাম, অপূর্ব কিন্তু ওই মানে একটা ক্যারেক্টারটা, একটা গ্র্যাভিটি, একটা ওয়েট, এরকম ক্যারেক্টার কিন্তু ভালো প্লে করতে পারে, সেটা আমরা দেখেছি বুকের মধ্যে আগুনে। আর আমি একটা জিনিস আমি সবসময় দেখেছি, বাঙালি তাদের না একটা অদ্ভুত চাহিদা আছে থ্রিলার দেখার জন্য, ঠিক আছে, যদি ছবি বড় প্রমোশনে আসে তাহলে তো তাক লেগে যায়। একটা ছবি এসেছিল বর্ণ পরিচয়, ঝুল ছবি ছিল, কিন্তু সেই ছবিটা ব্যাপক ওপেনিং নিয়েছিল এবং প্রতিম ডিগুপ্ত ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে একটা ছবি করেছিল শান্তিলাল ও প্রজাপতি রহস্য, ওটাও দারুণ ওপেনিং নিয়েছিল, ওটাও কিন্তু থ্রিলার ছবি ছিল, তাই ওপেনিং ভালো নিয়েছিল। তো থ্রিলার দেখার জন্য কিন্তু অডিয়েন্স সবসময় রয়েছে। এই ছবিটার প্রমোশন যদি আর একটু সলিড হতো না, তাহলে ও কিন্তু মানে খাদান সন্তানের সঙ্গে ওর লড়াইটা আরো ভালো হতো, মানে লড়াইতে কিন্তু নাম যে আমরা মানে অনেক, তুমি বলছিলে অনেক ইউটিউবার নাম নিচ্ছে না এই ছবিটার, তখনই কিন্তু নামটা নিত, একটু প্রমোশনটা বেটার হতে পারতো আর কি। ওইসব ইউটিউবাররা বাকি পৃথিবীর কোন সিনেমাকে, মানে ওকে তুমি যদি মানে এদের দুজনের ছবিও দেখিয়ে দাও, বলবে এরকম না না অরিত্র, এটা তুমি ছোট করছো, তুমি ছোট করিনি, আমি ইউটিউবারকে ছোট করছি, আমি বিগ ফ্যান হতে পারো, না তুমি যারই বিগ ফ্যান হতে পারো, কিন্তু তুমি যখন এই প্রফেশনে আছো, তোমাকে সবকটা সিনেমাকে ইকুয়াল প্রায়োরিটি দিতে হবে। মানে আমি যেটা বললাম প্রথমে, যে 5 নম্বর স্বপ্নময় লেনটা তুমি ছবি হিসাবে গণ্য করছো না, একদমই। আমি লাস্ট কিছুদিন ধরে, আমি দেখো এগুলো নিয়ে আর কথা বলি না, এখন আমি পুরো জিনিসটা ছেড়ে দিয়েছি, তাই আগের ফর্মে হলে বলতাম কিছু, এরকম ভাবে এই প্রতিম ডিগুপ্তকে বা রাজ চক্রবর্তীকে কিছু ইউটিউবার, এটা আমি কিন্তু দেখো, এই আলটিমেটলি ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে পারফরমেন্স বেস ইন্ডাস্ট্রি, কালকে ডিরেক্টর অ্যাক্টরের মধ্যে আবার কোলাবোরেশন হয়ে যাবে, তারা ছবি করবে, আমি এই কথাটাই বলছিলাম, এগুলো এরা কিছু ম্যাটারই করে না এদের কাছে। কিন্তু আমার কথা যে তুমি সোশ্যাল মিডিয়াতে বসে তুমি একটা হচ্ছে কি ফ্যান বেসকে উস্কে দিচ্ছ, ঠিক আছে, উস্কে তুমি দিলে, ঠিক আছে, উস্কে দিয়ে তুমি কি করলে, ভিউজ কামিয়ে নিলে, সাবস্ক্রাইবার কামিয়ে নিলে, পালিয়ে গেলে। এবার কমেন্ট সেকশনে বা সোশ্যাল মিডিয়াতে ওই যারা ফ্যান্স আছে বা যারাই রয়েছে এমনি যারা, তারা গিয়ে ওই ডিরেক্টরকে পার্সোনাল লেভেলে অ্যাটাক করছে। তুমি কমেন্ট সেকশন গুলো ভালো করে দেখো, মানে সেখানে সেই ডিরেক্টরের ওয়াইফকে নিয়ে কি ধরনের মন্তব্য আছে। একবারও ভাবে না, এরা এটা করার আগে একবারও ভাবে না যে আমি যেটা করছি সেটা রিপারকাশন এটা হবে, এবং সেখানে যে কথাগুলো লিখছে সেগুলো যে কি খারাপ খারাপ কথা, ঠিক আছে। আমি এখানে একটা কথা, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটাকে নিয়ে একটা ভিডিওতে তারা তো বলবে যে তোমরা ভাই ঠিক আছে বলছো, যাকে নিয়ে বলছো ঠিক আছে, তার ওয়াইফকে নিয়ে বলো না, অ্যাটলিস্ট তার ওয়াইফকে নিয়ে যে নোংরা মন্তব্যগুলো, কারণ সেই সুপারস্টারের সঙ্গে একটা কিছু তাদের একটা প্রিভিয়াস একটা ব্যাপার ছিল, একটা ইকুয়েশন ছিল, সেটার জন্য মানে এখন এরকমভাবে নোংরা মন্তব্য, মানে এগুলো মানে চরম সীমায় আর কি নোংরামি করা হচ্ছে, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেটা কিন্তু তারা তাদের দিক থেকে কোনো বক্তব্য নেই। এবং আমি বলছি কি, এই যে সাপোর্ট, এই যে খাদানকে সাপোর্ট এবং খাদানকে যারা সাপোর্ট করছে না তাদেরকে ছোট করা বা তাদের সমালোচনা করা, এই যে পুরো বিষয়টা, আমার মনে হয় এটা না মনিটাইজেশন বন্ধ করে করা হোক, তাহলেই বোঝা যাবে যে কে কতটা সাপোর্ট আসলে করছে। এটা ভালো যে তুমি মনিটাইজেশন অফ করে সাপোর্ট করো। হ্যাঁ, আমার এখানে একটা বক্তব্য, সেটা হচ্ছে যে আজকে যে ফ্যান্সরা, এটা খুব সত্যি কথা, হ্যাঁ, আজকে তুমি শাহরুখ খানের একটা ছবি আসলো,
অরিত্র খারাপ বলুক, আমি খারাপ বলি, ধুমা খিস্তি খাবো, এটাতে কোনো দ্বিমত নেই আমার, ঠিক আছে? প্রচুর খিস্তি খাবো। এর আগে দেবের ছবি হোক, জিদ্দার ছবি হোক, দেবদার ছবি হোক, যখনই এসছে কোনো ছবিকে আমি খারাপ বলেছি, প্রচুর খিস্তি খেয়েছি। আমি এটাতে মানে হ্যাবিচুয়েটেড, যেরকম হবে, ঠিক আছে? মানে এটার কোনো অসুবিধা নেই আমার। এবার যখন একজন পরিচালক বলেছে, সে কমেন্ট বক্সে সেই ফ্যান্সের তরফ থেকে অ্যাটাক পাবে, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যখন আজকে সোশ্যাল মিডিয়াতে আছি, আমার না কিছু দায়িত্ব বর্তায়, এবং যদি আমি এগুলো না বুঝি তাহলে আমার থেকে গাঁড়ল কেউ নেই। একদম মানে খুব বাজে লাগবে শুনতে, কিন্তু গাঁড়ল আমি। কারণ কালকেই যখন, আমার কথাটা খুব পরিষ্কার করে বুঝবি, কালকেই যখন এই হাউসেরই, যে হাউসকে আমি সাপোর্ট করছি, যে সুপারস্টারকে সাপোর্ট করছি, সেই সুপারস্টারের কি কালকে একটা অভিজিৎ সেনের সাথে বা অন্য কারোর সাথে এরকম ছবি আসবে না, এই জনরায় ছবি আসবে না, তখন তাহলে ওই জনরাটাকে আমি ছোট করব? আজকে যেভাবে ব্যাপার হচ্ছে কি বলতো, সন্তান হচ্ছে কলকাতার ছবি, কিন্তু যখন দেবদা যখন ফ্যামিলি ড্রামা করে তখন সেটা পশ্চিমবঙ্গের ছবি। এইটাতে আমার আপত্তি আছে। আমার কথা হচ্ছে আজকে আমি কিন্তু সন্তানের থেকে খাদান নিয়ে, আমি বারবার বলেছি, আমি বিশাল এক্সাইটেড, খাদান নিয়ে অনেক বেশি এক্সাইটেড। এবং আমি ট্রেলার রিভিউতেও বলেছিলাম যে সন্তান বাবলি যে ধরনের ছবি, আমি তো বাবলির রিভিউতেও বলেছিলাম আমি ওই অডিয়েন্সটাই নই, কিন্তু ভেবে দেখ ভালো করে, আমাদের তিনজন যা রিভিউ দিয়েছি বা যেরকম করেছি, আমাদের 19-20 ছবি পছন্দ হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আমি কিন্তু এই কথাটা টনিকের ক্ষেত্রেও বলেছি, প্রজাপতির ক্ষেত্রেও বলেছি, ঠিক আছে? আমাদের কিন্তু ওই বিষয়টা নেই যে যেহেতু সুপারস্টার আছে বলে এই ফ্যামিলি ড্রামাটার প্রতি আমার দরদটা বেড়ে যাবে। আমি পছন্দ করি না তো তখনও করি না, এখনও করি না, পরেও করব না, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে যখন সুপারস্টার করবে, ও কি করেছে এটা করব আমি। আর আজকে রাজ চক্রবর্তীকে যেভাবে অপমান করা হয়েছে, যেরকমভাবে হ্যাটা করা হয়েছে, বলা যেতেই পারে, কিন্তু এরকমও অনেক আমি রিভিউয়ারকে দেখলাম, অনেকে ভিডিও করেছে যারা বলেছে যে এটা পুরোপুরি একটা পাবলিসিটি স্টান্ট, খুব বুদ্ধিমত্তা দিয়ে করেছে, এটা নিয়ে এত কিছু বলার নেই। আমার তাদের ভিডিওটা শুনতে ভালো লেগেছে যে হ্যাঁ ভাই, ও একটা অন্য পারসেপশান দিচ্ছে, এটাতে কোনো ভুল নেই। বা কেউ একটা শর্টস বানিয়ে বলছে যে এই কথাটা না বললেই পারতো, এরকমভাবে না বললেই পারতো, ঠিক আছে? এই যে কথাটা, এই যে অ্যাপ্রোচটা, এটার মধ্যে একটা ভদ্রতা আছে, একটা এমন রয়েছে যে আমার একটা শালীনতা আছে, আমি একটা লাইন মেনটেন করছি। কিন্তু যদি কেউ এমন ভাবে বলছে যে পরিচালককে ধুয়ে দেবো, এবং মাল্টিপল ভিডিও করছে, আমি খালি দুটো জিনিসের জন্য অপেক্ষা করছি অরিত্র সাগরনী, সেটা হচ্ছে পরবর্তীতে যখন কোনো সুপারস্টার, দেখো আমি কিন্তু কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলছিলাম, অরিত্র সাগরনীলেও বলছিল, সেটা হচ্ছে যে জিদ্দার না, এবার যা পরিস্থিতি এসে, জিদ্দার অনেক ট্রাই করেছে, জিদ্দার একটা ফ্যামিলি ড্রামা করা উচিত। এটা আমিও তোমরাও বলেছিলে, জিদ্দার এটা করুক, সাকসেসের জন্য করুক, কারণ জিদ্দার যা ফ্যান ফলোয়িং রয়েছে আমার মনে হয় করা উচিত। আর আমি এটা মনে করি যে দেবদা যখন খাদান করছে, টেক্কা করছে বা রঘু ডাকাত করছে, যাই করছে, ও যদি একটা অভিজিৎ সেনের সাথে ছবি করে বা সেটা যখন প্রধান হয়, আমার কোনো অসুবিধা নেই ভাই, ঠিক আছে? করুক, প্রত্যেকে ভালো লেগেছে, হ্যাঁ। কিন্তু যদিও 4টে বা 3টে এরকম ধরনের ছবি করার পরে একটা ছবি থেকে ভাই জানি আমি শিওর শট পয়সা উঠবে, তাহলে তো আমি বলবো ভালো মানে বিজনেসম্যান, ভালো ব্যবসায়ী, সেটা সবারই হওয়া উচিত, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি কি বলতো, রূপমদা যেটা বলতে চাইছে, আমি দর্শকদের কাছে ক্লিয়ার করে দিই, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিচুয়েশনটা এখন এরকমই যে তোমাকে একটা আধা ফ্যামিলি ড্রামা মাঝে সাঝে করতে হবে টাকা রোল করানোর জন্য। তোমার তো মাঝে সাঝে একটা সুপারহিট ব্লকবাস্টার চাই, তবে তো গিয়ে তুমি আরেকটাতে রিস্ক নেবে। দেব এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। সেই সেম জিনিসটা আমার মনে হয় যে এসবিএফ এর ক্ষেত্রেও বা অন্য সকলের ক্ষেত্রে লাগু হয়, যে ভাই একটা সন্তান হবে তবে গিয়ে একটা রঘু ডাকাত হবে। না, আমার কথা হচ্ছে যেভাবে যে প্রজেক্টে টাকা রিকভার করতে পারবে সেটাই করুক, সেটা করবে, ঠিক আছে? সেটা আমরা কাউকে ইম্পোজ করে দিতে পারি না, এবং আমরা ছবিটাকে ক্রিটিসাইজ করতে পারি তার কন্টেন্ট বা মেকিং নিয়ে নি। আমি ডিকটেট করে দিতে পারবো নাকি যে এইটা তুমি বানাও, ওটা তুমি বানাবে না, এটা বানালে ওটা সিনেমা ধরবো না, ঠিক আছে? আমি ক্রিটিসাইজ করো যে এটার অ্যাস্থেটিক্সটা টিভি সিরিয়ালের মতো, এটা বলতে পারো, কিন্তু তুমি এটা তো বলে দিতে পারো না যেটা বানিও না। আমরা কবে বলছি আমার কথা হচ্ছে অরিত্র, এই যে টিভি সিরিয়ালের বিষয়টা আমি এখানেই বলছি, সাগর নীল, এই টিভি সিরিয়ালের ব্যাপারটা প্রথমে কারা বলে? এটা তো আমরাই বলি, টিভি সিরিয়াল। হ্যাঁ, তাহলে ভাই তোরা নতুন কোনো টার্ম আন, ঠিক আছে? আমরা কেন বাংলার যখন একটা সময় অবধি আমরা কিন্তু প্রধানকে টিভি সিরিয়াল বলি না, ঠিক আছে? তার কিন্তু অনেকগুলো রিজন আছে, এবার আজকে আমরা কিন্তু একটা ভিডিও করে বলে দিতে পারবো, এই যে গুলমোহর ছবিটা মনোজ বাজপেয়ীর বা হচ্ছে হোম ছবিটা মালায়ালামের, এই যে ছবিগুলো,
এই ছবিগুলোর সাথে এখানকার যে ছবিগুলোকে আমরা সিরিয়াল বলি, আমরা তো পারবো পার্থক্যটা বুঝিয়ে দিতে, একদম পারবো ধরে বসে বুঝিয়ে দিতে। আমার কথা হচ্ছে যারা আজকে সিরিয়াল করে এত লাফাচ্ছিস, এত টার্ম অ্যান্ড কন্ডিশন দিচ্ছিস, তারা বলতে পারবি তো পার্থক্যটা বোঝাতে পারবি তো? আমি এটাই বলছি। হ্যাঁ, তো যখন নেই সেন্সটা, আমার মনে হয় কি এত জ্ঞান কপচিয়ে লাভ নেই। কারণ যেদিকে কোনো কেউ ধরে যদি এদের সাথে কোনো কারো ডিরেক্ট ডিবেট হয় যে ভাই বস তোর সাথে দুটো কথা বলি, দুটো আলোচনা করবো, আমার তো মনে হয় পারবে না বলতে। আমি কিন্তু সবাইকে বলছি না, আমি আবারও বলছি, আমি কিন্তু সবাইকে বলছি না। অনেকেই আছে। এখান থেকে আমি আরেকটা কথা বলতে চাই, জাস্ট একটাই পয়েন্ট তুলবো, সাগরদিল তারপরে বলো। ছোট পয়েন্ট, এতে কি হয়েছে বলতো, একটা যে ডিবেটের যে একটা মানে একটা যে আলোচনা করার যে এনভায়রনমেন্টটা না নষ্ট হয়ে গেছে। তুমি কোনো জিনিস নিয়ে একটা আলোচনা করতে পারবে না। আগের দিন যেরকম আমাদের কিন্তু মতামত পুরো অন্য ছিল, আমার আর তোমার, কিন্তু আমরা তো আলোচনা করছি, আমরা তো সেটাকে ভায়োলেন্সের পর্যায়ে নিয়ে যাচ্ছি না, পার্সোনাল। এবং তুমি দেখবে ওই জন্য আমরা যখন ওইটা আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি, তুমি দেখবে কমেন্ট সেকশনে কিন্তু কেউ গালাগালি দেয়নি। কমেন্ট সেকশনে কিন্তু লোকে ওটাকে নিয়ে যে অরিত্র তোমার সাথে ডিসএগ্রি করছে, আমার এই পয়েন্ট, রূপম তোমার সাথে এগ্রি করছি বা ডিসএগ্রি করছি, রূপমকেই লোকে বেশিরভাগ সাপোর্ট করেছে, কিন্তু ভদ্রভাবে, শালীনভাবে এবং যুক্তি দিয়ে। এটাই তোমার কাছে যুক্তি, এক্স্যাক্টলি তোমার কাছে কোনো যুক্তি নেই, তুমি খালি গালাগাল করছো লোককে, রাজ চক্রবর্তীকে। এটা আমি কোনো সেন্সই পেলাম না এই জিনিসটা। মানে আমি তো তখন বলেও ছিলাম, আমি আরো বলতে পারতাম, আমি ছেড়ে দিলাম যে ভাই এখন আর বেকার ঝামেলায় জড়াবো না, তাই জন্য খাদানকে কিছু বলছি না। হ্যাঁ, আর এটাতে অরিত্র কি সব ব্যাপারটা কি বলতো সাগরনীল, এটাতে হচ্ছে যে ফ্যান্সরা কিন্তু মানে এটার কোনো বুঝতেও পারছে না। মানে আমার এটি সব থেকে খারাপ লাগে যে এই ফ্যান্সটা দেব কি শুধু জিতো হতে পারতো, এটা কালকে শাহরুখ খানও হতে পারতো, যে জায়গায় হতে পারতো, ঠিক আছে, সব জায়গাতেই করা হয় এটা, কিন্তু এখানে এটা এত পরিমাণে হয়ে গেছে ফ্যান্সরা বুঝতেও পারছে না যে তারা কাদেরকে বিশ্বাস করছে, না ব্যাপারটা কি বলতো, শুনছে বাইরে কোন জিনিসটা হয় না বলতো। ধরে নাও কেউ শাহরুখ খানকে খারাপ বললো, তাকে 3টে ইউটিউবার রিপ্লাই দিয়ে দেয় না। আমাদের এখানে এই জিনিসটা হয়, আমাদের এখানে এটা বিশাল বড় সমস্যা। তারা এটা বলছে যে এইটুকু ইন্ডাস্ট্রি, কিন্তু তা সত্ত্বেও এইটুকু জায়গায় ওরা যে এই যে রিপ্লাই খেলাটা শুরু করে দিয়েছে, যেরকম ভাবে শুরু করে দিয়েছে, মানে কেউ এটার এগেইনস্টে ক্রিটিসিজম করতে পারবে না। এটা মানে আমি বুঝতে পারছি না যে এটা ব্যাপার হচ্ছে, কথা খুব পরিষ্কার, খেলা হলে পাল্টা খেলা হবে, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে। আরেকটা কথা অরিত্র, আমি একটা কথা আমি বলে দিই আগে, বা অনেকক্ষণ ধরে বলবো ভাবছি। আজকে উইন্ডোজ এই যে সিরিয়াল কাদের ছবিকে আমরা সিরিয়াল বলতাম, কাদেরকে আমরা জানলা বলতাম, কাদেরকে আমরা উইন্ডোজকে বলতাম। সেই উইন্ডোজ আজকে রক্তবীজ করছে, বহুরূপী করছে। তো ভাই একটু সময় দাও, আজকে যে ফ্যামিলি ড্রামা করছে সে পরবর্তীতে একটা বিশাল বড় ছবি এনে 17 কোটির বক্স অফিস কালেকশন বেঙ্গলকে দিতে পারে। আর সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওরা যে এই কথাটা বলছে সেটা হচ্ছে এই যে দেবদারি ছবি প্রজাপতি 14 কোটি কামিয়েছে, সেখান থেকে তোরা বড় সাহস আজকে খাদান সে প্রডিউস করছে। তা কালকে এই সন্তানের পরেই এসবিএফ একটা মেইন স্ট্রিম ছবি করতে পারে না, এবং হয়তো সেই মেইন স্ট্রিম ছবিতেই দেবদা রয়েছে আর রাজদা ডিরেক্ট করছে, তখন কোথায় যাবি ভাই? তখন এদের মুখে জুতো পড়বে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই মোমেন্টে কি বলতো, পাবলিকের রাগটাকে ক্যাশ ইন করে নাও, এইটা হচ্ছে খেলা। সেটাই ঠিক আছে। আর এটা এই জিনিসটা, আর ইভেন তুমি দেখবে, আমি জাস্ট একটা পয়েন্ট, সাগর নীলের সাথে সেদিনকে আমার ফোনে আলোচনা হচ্ছিল যে 2-4 বছর আগেকার অন্য ঘটনা যেগুলো পুরো সিরিয়াস বিষয়, সেগুলোকে একটা মজার সাথে জুড়ে দিয়ে বলছে এটাতে তাহলে রিয়াক্ট করেছো কেন। মানে অঞ্জন দত্ত যখন আমাদেরকে নিয়ে ফেসবুকে লিখেছিল, দ্যাট ওয়াজ আ কমপ্লিটলি ডিফারেন্ট টপিক, এবং সেটা নিয়ে রূপমের ভিডিওতে সে নিজে বলেছে। অনুরাগ কাশ্যপ যখন বাংলা ছবি নিয়ে বলছে, সেটা সিরিয়াসলি বলছে, ঠিক আছে, এবং ওটা নিয়ে সুজিত সরকার পর্যন্ত কথা বলেছে। অনুরাগ কাশ্যপের বিষয়টা নিয়ে সুজিত সরকার থেকে শুরু করে সবাই কথা বলেছে। এবং যখন আমার কথা হচ্ছে যে এই অঞ্জন দত্তের টপিকটা তুলেছে, যে বলছে আমাদের কাউকে টার্গেট করে কথাটা বলছে না, সে যে ইউটিউবারকে মানে দাবি করছে সেই ইউটিউবারকে সে রিপ্লাই দিচ্ছে। সেই ইউটিউবার 3 বছর আগে, আমার প্রশ্ন এটা একদম বেসিক প্রশ্ন, 3 বছর আগে 2 বছর আগে সেই ইউটিউবার ছিল, সে ভিডিও বানিয়েছিল টপিক নিয়ে। তাই ভাই মানে এতটাও নিজেকে চালাক হওয়ার দরকার নেই। আবার ইনডাইরেক্টলি রিপ্লাই দিয়ে আবার মেসেজ করে, না না দাদা তোমাকে বলিনি, আগে থেকে বলে রাখছে। আরে ভাই একটু তো ধক রাখ। আর না হলে আমি সিরিয়াসলি বলছি, একটা ভিডিওতে কথা বলছি যে আমাদের ঝামেলা হয়েছিল, তাও বলছি, সিনেব্রোজের রাজ একটা ওয়ার্দি অপোনেন্ট, সিনেমা বোঝে এবং রিপ্লাই দেয় ওকে। ও রিপ্লাই দিলে ওকে রিপ্লাই দিতে একটু ভাবনা চিন্তা করতে হয়, ঠিক আছে। এদেরকে রিপ্লাই দিতে মানে ওয়েস্ট অফ টাইম।
Exactly. ওর ক্লাস আছে, ও সিনেমা বোঝে। এবং ওটাই তো বলছি, ওকে রিপ্লাই দিতে একটা মজাও লাগে। তো আমি বলছি কি, যারা আমাদের পিছনে লাগবার চেষ্টা করছেন বিভিন্ন ভিডিওতে, তাদেরকে বলবো তোমাদের দিয়ে হবে না, কারণ তোমাদের নলেজ সীমিত, মাথা ছোট। তোমরা এক কাজ করো, রাজকে ভাড়া করো, দিয়ে ওকে নিয়ে এসো, তাহলে লড়াইটা করতে মজা লাগে। এটাই বলবো। আমার এগুলো ঠিক আছে, ও বলেছে ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে দেখো রাজ চিল, হ্যাঁ ভাই ভিডিওটা দেখলে চিল, আমরা মজা করছিলাম। না না আমার দেখো, আমার এটাও বলবো আমি যে রাজের ইয়ে নিয়ে আমরা যাই বলি, এটা আবারও বলছি, সেটা হচ্ছে রাজ সত্যি সিনেমা বোঝে এবং ও ওইদিকে জেনুইন। আমাদের সাথে ক্ল্যাশ হতে পারে ওর, বাট সিনেমা মানে এটা আমি ডিসঅনেস্টি দিয়ে বলতে পারবো না যে ছেলেটা সিনেমা বোঝে না, উল্টো পাল্টা বকছে, ওটা না বিষয়টা। যেটা এবং ও কারোর সাথে ক্যাচাল করলে ওয়ার্দি অপোনেন্ট আর কি, সেটাই বলছি। হ্যাঁ 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 অবশ্যই। মানে ওই একটা কথা আছে না যে বোকা বন্ধুর থেকে মানে একটা বুদ্ধিমান শত্রু ভালো, সেটাই আর কি, সেরকম ব্যাপারটা আর কি। আমি একটা ছোট ঘটনা বলতে চাই এখানে দর্শকদেরকে। আমার আর রূপমের তখন একটা ঝামেলা হয়েছে, তারপরে আমরা একই জায়গাতে ইন্টারভিউ করতে গেছি। আমি বলছি, এই রূপম খেয়েছো পকোড়াটা খেয়েছো? আরে খাও হেভি করে। দীপ্তদা তো সব থেকে আগে করে, দীপ্তদা তো রূপম এদিকে বলে, আমাদের মধ্যে এগুলো কখনো ইয়ে হয় না। না ব্যাপারটা হচ্ছে না, অডিয়েন্স আবার এখন মনে করবে যে ঝামেলাটা তাহলে বোধহয় প্ল্যান্ড হয়, কিন্তু বিষয়টা হচ্ছে ওই একদিন কিন্তু ঝামেলাটা সিরিয়াসই হয়, তারপর লাইট হয়ে যায়। বিষয়টা হচ্ছে আমি বিষয়টা বলে রাখি যে আমার আর অরিত্রর ব্যাপারটা হয় কি, বা আমার অরিত্র সাগরনীলেরও ধরো কখনো হলো, সাগরনীলের সাথে একবার একটা মানে স্ট্যাটাস নিয়ে খুব কেজরা হয়েছিল, তারপরে আমরা এটা তুই মনে করলে তুই ভাবলে এরকম বলছে। তো আমাদের ব্যাপারটা হয় কিরকম, যে আমাদের ধরো ঝামেলা হলো কোনো টপিক নিয়ে বা কোনো একটা ইস্যু হলো, সেই ইস্যুটা হওয়ার পরে অরিত্র একটা রিপ্লাই দিল, আমি একটা রিপ্লাই দিলাম, এবার দুজনে রিপ্লাই দিয়ে না তারপরে ভাবি হচ্ছে যে এটা তো মেসেজ করে বললেই হতো, এটা তো কল করে বললেই হতো। এবার কল করা হলো, 1 ঘন্টা কলে কথা হলো, এবং সেখানে প্রথম আধ ঘন্টা 40 মিনিট দুজনকে ধুমা ঝাড়ছি। ও 4টে পয়েন্ট বলছে, আমি 4টে পয়েন্ট বলছি, তারপর ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা হচ্ছে। কিন্তু ব্যাপারটা ওরকম জায়গাতে যায় না যে আমি ওর পার্সোনাল লাইফ তুলে নিয়ে আসছি বা ও আমার পার্সোনাল লাইফ তুলে নিয়ে, বা সাগরনীলের সাথেও ওরকম কখনো হয় না। মানে একটা জায়গায় সাগরনীলের পার্সোনাল লাইফ আমি নিয়ে আসি, সাগরনীলের সাথে কর্ণজিতের পার্সোনাল লাইফ আমি নিয়ে আসি। না ব্যাপার হচ্ছে কি বলতো, তোমার 50 ভাগের 1 ভাগ সাবস্ক্রাইবার যার, তাকে তুমি রিপ্লাই দিচ্ছ, এটা তোমার বুদ্ধি হাঁটুতে এটাই প্রমাণিত। এর থেকে বেশি আমরা কিছু বলবো না। ওটা ভাই রিপ্লাই আমাদেরকেই দিয়েছে, ঠিক আছে, না হলে ওখানে অঞ্জন দত্ত টপিক আসে না, ঠিক আছে, ওখানে আর কেউই আসে না, এবং আমাদের মেসেজটাও আসে না, ঠিক আছে। আমরা জাস্ট অডিয়েন্সকে আর কি অ্যাওয়্যার করে দিচ্ছি আর কি, যে এরকম চলছে মার্কেটে বিজনেস, আপনারা একটু অ্যাওয়্যার হন। উই আর মেন এনাফ, আমরা ক্যাচাল করতেই পারি ভবিষ্যতে, কোনো প্রবলেম নেই। দেখো আমি বললাম কি, লড়াই হলে মানে ওদিক থেকে এলে এদিক থেকে পাল্টা যাবে, তাতে অসুবিধা কিছু নেই। খালি এই কোনো স্টার মানে আজকে একজনকে নিয়ে হচ্ছে, কালকে অন্য কাউকে নিয়ে হবে, মানে এইভাবে যদি কমেন্ট বক্সে মহিলা শিল্পীদেরকে গালিগালাজ করা হয়, মানে এটা প্রচন্ড প্যাথেটিক একটা ঘটনা ঘটেছে। যেবারে আমি সেই খেপে গিয়ে গালাগালি দিয়েছিলাম না, লোকে বলে তুমি কেন গালাগালি দিয়েছিলে, ওটা তো সেম ঘটনার জন্য হয়েছে। আমি একটা ইন্টারভিউ করেছি একজন অ্যাক্ট্রেসকে, এবং ফিরে দেখছি সেইটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছে, পুরো একটা কথাকে আউট অফ কনটেক্সট ধরে, এবং সেই মহিলাকে গালাগালি দেওয়া হচ্ছে। তখনই আমি রেগে গিয়ে করেছিলাম। আরে আমি বলছি দেখো, মানে এদেরকে কত সাহায্য করেছি, মানে বলিও না, সব বলতে চাইও না। আজকে তুমি কথাটা বলে আমাকে টেক্সট করেছে, বুঝলে, অরিত্র বলছে যে দাদা তুমি তোমার ইন্টারভিউটা বা ভিডিওটা যদি আপলোড না করো, যদি আমি আগে ছেড়ে দিই, সাগরনীল জানে, জিজ্ঞাসা করো সাগরনীলকে, আমি যদি আগে ছেড়ে দিই, তোমরা যদি আগে ছাড়ো, তাহলে তোমাদের মানে অনেক ভিউজ হবে, আমার ভিউজ হবে না। এক কথায় জাস্ট বলেছে, এক কথায়। আমি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই, তুই আগে ছাড়, ঠিক আছে। মানে আমরা যথেষ্ট বড় একজনের ইন্টারভিউ ছিল সেটা, মানে অনেক ভিউজের মামলা ছিল সেটাতে। তাহলে ভাই এইসব কথা তো আমরা জীবনে তুলি না, ঠিক আছে ভাই, মনেও রাখি না, তুলিও না, বলিও না, কিন্তু তারপরে না এগুলো কি বলতো, এগুলোর পিছনে আরো অনেক উস্কানি আছে, এগুলো পিছনে অনেক রকম অনেক কিছু চলছে পলিটিক্স, মানে এটা খালি একজনের করা নয়, এর পিছনে অনেক কিছু আছে, তোমরাও জানো সেটা খুব ভালো করে। যাই হোক, আর সেগুলোর মধ্যে হ্যাঁ বেকার আর ঢুকে লাভ নেই। আমরা এমনি অনেক কথা বলে ফেলেছি। মেন কথা হচ্ছে যে এইরকম ভাবে আর কি, মানে কোনো শিল্পীকে ধরে তার ওয়াইফকে ধরে, এটা একটু এক্সট্রিম হয়ে গেছে। আর যদি তোমার বলতেই হয়, তাহলে তুমি সবকটাকে নিয়ে বলো। বহুরূপীর সময় কালেকশন জল মেশানো, তখন সেটার মধ্যে কোনো অসুবিধা নেই, এখন অসুবিধা, এই বিষয়গুলো একটুখানি আমার মনে হয় হাইলাইট হওয়ার প্রয়োজন আছে।
আর 4টে ছবি আসছে, একটা নয় 4টে ছবি আসছে, একটা খাদান, একটা সন্তান, একটা 5 নম্বর স্বপ্নময় লেন এবং তার সঙ্গে সঙ্গে চালচিত্র। যেটা যার দেখবার ইচ্ছা, যেটা আপনাদের ট্রেলার দেখে মনে হচ্ছে যে এটা আমার জোনের ছবি, আমি পছন্দ করি এই ধরনের ছবি দেখতে, আপনারা সেই ছবিটাই দেখতে যান। আর খাদান নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড আনন্দ করছেন তাদেরকে বলবো অবশ্যই যান, প্রথম 5 দিনে যান, নাহলে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, চলো আমরা তাহলে ভিডিও এন্ড করি, এইটুকুই তো বক্তব্য ছিল। একদম একদম, থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব প্লিজ আমাদেরও অনেক অনেক সাবস্ক্রাইবার দরকার। সাবস্ক্রাইবার বেশি হলে সাগর নীলকে আপনারা খালি গায়ে দেখবেন যে কেন ওর জ্যাকেট লাগে না, কেন ওর কম্বল লাগে না, ওর বুক যথেষ্ট, বুকের চুল যথেষ্ট। তখন আপনারা সাগর নীল রেড্ডি বাঙ্গা থেকে করে দেবেন হচ্ছে ভাল্লুক রেড্ডি বাঙ্গা। ঠিক আছে, চলো টাটা 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 টাটা। হ্যাঁ।